নয়। ওরা তাকে সাদার ওপর ফিকে নীল, ফিকে গোলাপি আর সোনালির নকশা করা ঢাকাই বেনারসি পরাচ্ছে। অপু কালো, সে কিছুতেই লাল টাল পরতে চায়নি। এই শাড়িটা তার জন্য বিশেষ করে পছন্দ করেছে দীপালি। তার পছন্দের কোনো জবাব হয় না। সে চুপি চুপি বলল, অপু, কত কনফারেন্সে গাইতে যাবি এরপরে, এইটে পরে সন্ধে বা রাত্রিরের একটা জমকালো রাগ ধরবি। ধর তিলক কামদ, ব্যাস কামাল হয়ে যাবে। দীপালি তাকে অপরূপ কবরী সজ্জায় অসাধারণ নকশার অলকা তিলকায় সাজিয়ে দিল। ফুলের মালা, গহনা। অপালা নিশ্চল নিথর হয়ে বসে আছে। এত সাজসজ্জা সত্ত্বেও সে যেন বৈরাগিনী, তপস্বিনী। মুখে বিষাদমগ্ন তন্ময় ভাব। কোনো অপ্রাপ্যের ধ্যানে সে যেন নিজেকে সম্পূর্ণ নীলীন করে দিয়েছে। বর আসতে দেরি, রাতের দিকে লগ্ন। হঠাৎ দীপালি তার পাশ থেকে এক দৌড়ে ভেতরে চলে গেল। অবাক হয়ে দেখল জেঠু ঢুকছেন, সঙ্গে প্রতাপবাবু এবং পেছনে সোহম। আরও পেছনে একটা ঢাউস বাক্স নিয়ে ঢুকছে বনমালী। সোহম সাদা ধবধবে পায়জামা ও পাঞ্জাবি পরেছে, তাতে সাদা চিকনের কাজ। খুব হালকা বিস্কুট রঙের গরম জহরকোট তার গায়ে, কিন্তু জহরকোটের বোতাম সে আটকায়নি। অনেক রোগা হয়ে গেছে, চোখ দুটো স্তিমিত। সেই প্রাণবন্ত পুরুষালী গলা ফাটিয়ে হো হো করে হাসা সোহম নয়। এ যেন তপস্যার আসন থেকে উঠে আসা কোনো উদাসীন সন্ন্যাসী যুবক। তার ঈষৎ দাড়ি হয়েছে, একটু সোনালি আভা তার দাড়ি, গোঁফ, চুল সবেতেই। ফ্যাকাশে ফর্সা রং এবং এই সোনালি আভার চুল দাড়ি নিয়ে সোহমকে খানিকটা ইউরোপীয়দের মতো দেখতে লাগছে, ফরাসি ফরাসি। সোহমের বাবা হাতের একটা প্যাকেট খুলে একটা বাক্স এগিয়ে দিলেন অপালার দিকে। খুলে দিলেন ডালাটা। পুরো মুক্তোর একটি সেট, বিশুদ্ধ মুক্ত। কানের টপ, গলার মালা, আংটি এবং সরু সরু চারগাছার চুড়ি। গলার স্বরে আদর মাখিয়ে বললেন, মা, এই মুক্ত তোমাকে খুব ভালো মানাবে। আমি নিজে পছন্দ করে কিনেছি, পরো কিন্তু। জানি তোমার গুণই তোমার আসল অলংকার, সে তো সবসময় বাইরে থেকে দেখা যায় না। এই মুক্তই তোমায় যথাযথ মানাবে মা। বনমালী এসে বাক্সটা নামালো। প্রতাপবাবু বললেন, এই হারমোনিয়াম সোহম তোমায় উপহার দিচ্ছে, নিজে চিতপুরে গিয়ে দেখে শুনে কিনে এনেছে। অপালার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। জেঠু আর প্রতাপবাবু বাইরে বেরিয়ে গেলেন। যেসব নিকট আত্মীয় বন্ধু মেয়েরা দু চারজন বসেছিল, তারাও এখন নিজেদের সাজগোজ সম্পূর্ণ করতে ও বাড়িতে চলে গেছে। দীপালি তো আগেই পগার পার। ঘরে এখন শুধু দুই বন্ধু। সোহম হাঁটু গেড়ে বসে পড়ল অপালার কোলের খুব কাছে। বলল, অপু, তোকে মহাশ্বেতার মতো দেখাচ্ছে, মাইনাস এই গয়নাগুলো। তুই বানভট্টর কাদম্বরী পড়েছিস? আসলে না, অনুবাদে। তুই যে কি, তুই যে কতটা, তা আমার চেয়ে বেশি কেউ কোনোদিন জানবে না। বাট আই ডু মাইন্ড। অপালা বুঝতে পারছে না। সে সজল চোখে চেয়ে রয়েছে সোহমের দিকে। সোহম বলল, আমাকে বলিসনি কেন? অপালা আস্তে আস্তে বলল, তুই বলার অবস্থায় ছিলি না সোহম, বলতেই তো গিয়েছিলুম। সোহম বলল, ডু ইউ হ্যাভ টু পার্ট? তোর চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই। অপালা বলল, না, আমরা গান গাইব দুজনে, আমরণ গেয়ে যাব। সোহম বলল, প্রমিস। অপালা চোখের জলের মধ্যে দিয়ে হাসল একটু, যেন এ প্রতিজ্ঞা করা মানে হৃদয়ের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক সংকল্পকে ছোট করা। 10, পরিবর্তনগুলো জীবনে আসে, আসবেই, কিন্তু আসে সবার অলক্ষ্যে। যার জীবনে এলো সে ধরতে পারে না কবে সে বদলে গেল, তার জীবন বদলে গেল। দিনক্ষণ সব স্মৃতির অতলে চলে যায়। আগেকার সত্তাটার সঙ্গে একটু একটু করে পাল্টে যাওয়া নতুন সত্তাটাকে তুলনা করলে অনেক সময় মনে হয়, এ কি সেই একই মানুষ? কখনোই হতে পারে না। এ কি সেই একই মানুষের জীবন? কি করে এমন হলো? সোহমের জীবনে পরিবর্তন এলো সচেতনভাবে, কালবৈশাখীর মতো ঘনঘটায় চারদিক আচ্ছন্ন করে। তারপর দুমদাম শিলাবৃষ্টি, তাপমাত্রার হঠাৎ উঁচুতে উঠে যাওয়া, আবার অবিশ্বাস্য নিচে নেমে যাওয়া। তারপর নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন। মেঘের অন্তর্পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন।
প্রথমটা এরকমই মনে হয়েছিল, তমিশ্রা থেকে ঘোরতর তমিশ্রায়। অপালা বিয়ের দিন বলেছিল, খেয়ে যাবি তো? সোহম বলেছিল, নিশ্চয়ই। মেনু কি বল আগে। আমি জানি না রে, এরা কি সব মিষ্টি ফিষ্টি খাইয়ে যাচ্ছে, স্বাদ গন্ধ কিছুই পাচ্ছি না। বর এসেছে রব শুনে মেয়েদের নিশ্ছিদ্র ভিড়ের মধ্যে থেকে সে একবার উঁকি মেরে দেখবার চেষ্টা করেছিল। অপালার বর, অপুর বর, কিরকম অদ্ভুত অবিশ্বাস্য লাগছিল তার। ভদ্রলোক টোপরটা হাতে করে খুলে নিতে সোহম দেখল ভদ্রলোক যেন সিনেমার বর। বেশ ধবধবে ফর্সা, স্বাস্থ্যবান, কেশবান, বেশ ভদ্র চোখ মুখের যুবক। অপুর সঙ্গে বয়সের ডিফারেন্সটা বোধহয় একটু বেশি। ততক্ষণে তার খাওয়া হয়ে গেছে, ভালো ভালো জিনিসই হয়েছিল। প্রদ্যোৎ যত্ন করে দাঁড়িয়ে খাওয়ালো, কিন্তু অপুরই মতো সোহমও কোনো কিছুরই স্বাদগন্ধ পেল না। পাশেই একটি যুবক 14টা ফিশ ফ্রাই এবং 19টা লেডিকেনি খেল। সোহমের গা গুলোচ্ছিল। শেষ পদে পৌঁছাবার আগেই সে আশেপাশের লোকের কাছে মাপ চেয়ে উঠে পড়ল। বাবা তার জন্য অপেক্ষা করছিলেন বরযাত্রীদের আসরের এক পাশে, তিনিই কোথাও খান না। এক মাঝবয়সী ভদ্রলোক হঠাৎ উঠে এসে বললেন, আপনি সোহম চক্রবর্তী না? হ্যাঁ। সোহম হাত জোড় করে নমস্কার জানালো। আমি শিবনাথ, মানে বরের জামাইবাবু। আপনার গান আমি কয়েক জায়গাতেই শুনেছি। বাংলার সঙ্গীত জগতে এখন আপনারাই আশা। শিবনাথ! তিনি গলা উঁচু করে ডাকলেন। সোহম বলল, এখন ওকে বিরক্ত করবার দরকার নেই, এই গোলমালে আলাপও হবে না ভালো করে। আমি অপুর খুব বন্ধু, আমার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়া শিবনাথদার ভবিতব্য, কেউ নিবারণ করতে পারবে না। সে আর দাঁড়ালো না। বাড়িতে ফিরে এসে বাবা বললেন, খোকন, ওষুধগুলো খেয়ে নিও, আমি বনমালীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আহা, অপু মেয়েটি বড় ভালো, তেমনি চমৎকার বর হয়েছে। এজি বেঙ্গলে রয়েছে শুনলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব ভালো হয়েছে। বাবা কেন হঠাৎ অত খরচ করে অপালাকে গয়না দিতে গেলেন সোহম বোঝেনি। বৌদিরা বলেছিল আসল বসরাই মুক্ত সব। তার কানে এসেছে কথাটা। বাবার পয়সা অনেক, তার উপরে দাদারাও প্রত্যেকে কৃতী, প্রত্যেকে প্রতিষ্ঠিত। বাবা ইচ্ছে করলে অনেকই দিতে পারেন, কিন্তু হারমোনিয়ামটা শ্রেষ্ঠ জাতের। সোহম যখন হারমোনিয়াম উপহার দিতে চায় জানিয়েছিল, বাবা তাকে নিজে সঙ্গে করে চিতপুরের ভালো দোকানে নিয়ে গেলেন, বিনা প্রতিবাদে যেন খুশি হয়ে কিনে দিলেন যন্ত্রটা। ওটাই যথেষ্ট ছিল। ওটাতে অত খরচ করবার পর নিজে আবার গয়না দিয়ে আশীর্বাদ করলেন। একটা আংটি বা একজোড়া দুলটুল নয়, একেবারে পুরো সেট। এটা তার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। অপু প্রদ্যোৎ দিনের পর দিন তার কাছে এসে তার সঙ্গে গল্প করেছে, সেবা করেছে। অপুর সঙ্গ এত ভালো তার আগে কখনো লাগেনি। প্রদ্যোতের সঙ্গেও ভারী সুন্দর একটা সখ্য জন্মে গেছে তার। ডক্টর বিদ্যুৎ সরকারও চমৎকার বন্ধু, কিন্তু এখনো সে জানে না এগুলো কাকতালীয় নয়। অপালা তাকে সারাবার জন্য প্ল্যান মাফিক গান গেয়েছে, সঙ্গ দিয়েছে ওষুধের সঙ্গে পথ্য হিসেবে। তার অসুখের সময়কার মানসিক বিকারের কথা সে এখন অনেকটাই ভুলে গেছে। খালি একবার বিদ্যুৎ চমকের মতো মনে পড়েছিল কিছু দারুণ বিভ্রান্তিকর কথা। যখন সে খেয়ে বেরোচ্ছে, তখন উল্টো দিক থেকে মাস্টারমশাই ঢুকছিলেন, তার পেছনে মিতুল। ডান ভুরুর ওপর আর বাঁ গালের নিচের দিকে চিবুক ঘেঁষে কাটা দাগ। কেন কেন মিতুলের এরকম দাগ হলো মুখে? সে হঠাৎ দেখল দারুণ জমকালো সাজগোজ করা দীপালি একরকম দৌড়ে একদিক থেকে আরেক দিকে চলে গেল। মিতুলকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। সে সোহমকে দেখতে পায়নি, কিন্তু মাস্টারমশাই পেয়েছিলেন। তিনি মিতুলকে একরকম আড়াল করে নিয়েই ভেতরে ঢুকে গেলেন। তার বাবাও যেন শশব্যস্ত হয়ে তাকে বরের ঘরের দিকে নিয়ে চলে গেলেন। কারোর সঙ্গেই প্রায় দেখা হলো না, কথা হলো না। তার বাবা তাকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে ঠেলে তুললেন। দীপালি, রামেশ্বর ঠাকুরজি, মিতুল, কাটা দাগ, সে আবছা আবছা মনে করতে পারছে। একটা তীব্র ঘৃণা, রাগ, কার ওপর সে জানে না। সে মিতুলের ঘরে ঢুকে গিয়েছিল, কিছু জিজ্ঞেস করেছিল, তাতে মিতুল দারুণ ক্ষেপে যায়, তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিতে যায়। সোহম তার কাঁধের চার দিয়ে দরজা খুলে ফেলে। টেবিলের ওপর একটা কি যেন পড়েছিল, সে সেইটা দিয়ে মিতুলকে আক্রমণ করে। ইস! সোহম অন্ধকারে
দু হাতে মুখ ঢাকল। তার স্পষ্ট মনে পড়ছে অপুকে সে কিছু বলেছিল, তার হয়ে ওকালতি করতে বলেছিল মিতুলের কাছে। তার কি সত্যি দরকার আছে? মিতুল অসম্ভব সুন্দর, কিন্তু একেবারে হৃদয়হীন, কোনো ডেপথ নেই। সে কি জিজ্ঞেস করেছিল? দিলীপ সিনহার সঙ্গে তার সত্যিই ঘনিষ্ঠতা আছে কিনা জানতে চেয়েছিল খুব সম্ভব। হয়তো একটু উত্তেজিত হয়েই জিজ্ঞেস করেছিল। কিন্তু তাইতেই মিতুল, একটা 15-16 বছরের মেয়ে, তাকে কিভাবে অপমান করলো! ইতর, জানোয়ার, বাস্টার্ড! অথচ কে যে সত্যি বাস্টার্ড তা তো সোহম ভালো করেই জানে। হায় ঈশ্বর, সে কি করেছে! মিতুল কে? তার কেউ নয়, একটা লাভলি ডল, অসভ্য, বেয়াদব। কিন্তু মিতুলকে সে আঘাত করেছে। তার ক্ষতিপূরণ স্বরূপ গুরুজি বা মিতুল যদি তাকে বিয়ে করতে বলে মিতুলকে, তাহলে সে কি করবে? মিতুল এমনিতে উচ্ছল স্বভাবের প্রাণবন্ত মেয়ে, ফাটা ফাটা, ঘষা ঘষা, খসখসে, নানা রকম অদ্ভুত গলায় চমৎকার দাদরা, গজল, নজরুল সঙ্গীত গায়। পপ সঙ্গে তো ফাটিয়ে দেয়, কিন্তু তার ভেতরে প্রাণ মন আছে কিনা সে নিশ্চিন্ত হতে পারছে না। সে এই কবছরে মিতুলকে বহু ফুল, তাছাড়া ছোটখাটো শৌখিন উপহার দিয়েছে। সোজাসুজি না বললেও বুঝতে দিয়েছে সে তাকে ভালোবাসে। তারপরও মিতুল কি করে এরকম ব্যবহার করতে পারল? ঘরের মধ্যে আজকে অনেক ডবল রজনীগন্ধা, সুগন্ধে ঘর ভরে রয়েছে। রাস্তার দিকের জানলাগুলো খুলে দিল সোহম। সে শীতকালেও জানলা খুলে শোয়। জামা কাপড় বদলে, দাঁত ব্রাশ করে সে বিছানার ওপর বসে রইল। বনমালী ওষুধগুলো নিয়ে এসেছে, দুটো ছোট ছোট বড়ি। চটপট সেগুলো গিলে নিয়ে সে বনমালীকে বলল, তুই শুতে যা। বিছানার ওপর টান টান হয়ে শুয়ে পড়ল সোহম। তার হাত দুটো মাথার তলায়, ধবধবে বালিশের ঢাকা থেকে সুগন্ধ বেরোচ্ছে। পায়ের তলা থেকে হালকা লাল কম্বলটা সে গায়ের উপর টেনে নিল। চোখ জড়িয়ে আসতে লাগলো, আর অমনি আস্তে আস্তে ঘরের মধ্যে ছড়িয়ে যেতে লাগলো দরবারি কানাড়া। তার মস্তিষ্কের কোষ থেকে বাইরের পরিমণ্ডলে, কিংবা এই ঘরের হাওয়া ধরে রেখেছিল সেই দরবারি, যা আজ রাতে তার মস্তিষ্ক সঠিক পিনটা সঠিক খাঁজে ঢুকিয়ে দেবার পরেই পরিস্ফুট হতে লাগলো। প্রথমে সে শুনতে পাচ্ছিল বড়ে গোলাম আলী, যার প্রতিটি কাজ, প্রতিটি খুঁটিনাটি সে শুনে শুনে রপ্ত করবার চেষ্টা করে। তারপর হঠাৎ সে শুনতে পায় মেয়েলি কণ্ঠের দরবারি, তার স্বাদ আলাদা। অপুর সুরবাহারের মতো গলা, ভরে যাচ্ছে ঘরের সমস্ত কোণ, সোহমের মস্তিষ্কের প্রতিটি কোষ। শুনতে শুনতে সোহমের হঠাৎ মনে পড়ল অপালার মুখে কেমন শিশুর মতো দুধের গন্ধ। অপু যখন গায় তখন সোহমের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সুরের বাঁকের সঙ্গে সঙ্গে, তালের সঙ্গে সঙ্গে বাঁক নেয়। তীব্র এক নৃত্যের আকাঙ্ক্ষা অনুভব করে সে। অপুকে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করে। তার নিজের শরীর, মন, আত্মার মধ্যে যা সঙ্গীতময়, সেই অংশটুকু দিয়ে সম্পূর্ণভাবে অপুর সঙ্গে মিলিত হবার জন্য ব্যগ্রতা অনুভব করে সে। মিতুলের প্রতি তার যা মনোভাব, তার থেকে কোথায় সূক্ষ্মভাবে একটা তফাৎ আছে এই অনুভবের। অপুর প্রতি তার অনুভূতি কি সুন্দর! মধু নক্তমূত শৌষ মধুবত পার্থিবং রজঃ। তার দিবস রাত্রি, তার পৃথিবীর প্রতিটি ধূলিকণা যেন অপুর স্পর্শে মধুময়, মধু মাধবী হয়ে আছে। এটাই কি আসল ভালোবাসা? অপুর বিয়ের খবর শোনবার পর সে একটা ধাক্কা খেয়েছিল ঠিকই, কিন্তু দিলীপ সিনহার সঙ্গে মিতুলের ঘনিষ্ঠতার কথা শুনে, দিলীপ মিতুলকে আদর করছে এরকম একটা দৃশ্য কল্পনা করে তার মধ্যে যে একটা উন্মাদ ক্রোধ, জিঘাংসা জেগেছিল, অপু শিবনাথ দত্তগুপ্তর হয়ে যাচ্ছে বুঝতে পেরে ঠিক সেই রকম মেজাজ তো তার হচ্ছে না। অপু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এ কথা তো মনেই হচ্ছে না। অপুর সঙ্গে তার সম্পর্ক যেখানে, সেখানে কোনো শিবনাথ দত্তগুপ্তর পৌঁছানোর প্রশ্নই নেই। সেতারি যখন ঝালা বাজায় তখন তার বাঁ হাতের টিপে সমানে মিড় দিয়ে চলে, অথচ ডান হাতে চলে চিকারির কাজ, দ্রুত থেকে দ্রুততর। অপু তেমনি যুগপৎ বাজবে। অপুর শান্ত, সমাহিত, ধীর ব্যক্তিত্বের মধ্যে এই দুর্লক্ষ মাত্রাগুলো সে আবিষ্কার করেছে তার সূক্ষ্মতম অনুভূতি দিয়ে। কিন্তু অপুকে আদর করবার সময়, যা আসলে ছিল তার নিজেরই আত্মমক্ষণ, সে মিতুলের নাম করেছে বারবার। কোনোভাবে সে কলুষিত করেছে, অপমান করেছে অপুকে। কিভাবে সেই ক্ষতি সে পূরণ করতে পারে
সোহম কিছুতেই ঠিক করতে পারল না। সে তো একরকম করে ভাবছে, কিন্তু অপুর কিরকম লেগেছিল? অপু কি ভেবেছিল? তার মুখের সেই লালিমা যে গভীর অপমানের লালিমা নয়, কে বলবে? অপু নিজে কোনোদিন বলবে না, কোনো দিন না। অপরের জন্য সে প্রাণ দিয়ে করে, কিন্তু নিজের ব্যাপারে সে অন্যের জোর জবরদস্তি শেষ পর্যন্ত মেনে নেয়। এগুলো কিসের লক্ষণ? এই মেনে নেওয়া, এই সরে যাওয়া, এই প্রতিবাদ না করা। অত স্পর্শাবিষ্ট কলাকার যে এই বয়সেই নিজের বিয়ের মাত্র কদিন আগে রক্ষণশীল বাড়ির ভ্রুকুটি উপেক্ষা করে যে অসুস্থ পুরুষ বন্ধুর কাছে এসে দিনের পর দিন নিজেকে উজাড় করে গান করতে পারে, সে তো ব্যক্তিত্বহীন নয়। তাহলে তাহলে কি অপু অভিমানী? এত অভিমানী যে অভিমান হয়েছে সেটা বুঝতে দিতেও তার অভিমান? এখন তার চোখের সামনে আর কিছুই নেই, শুধু রয়েছে অপালার সেই মহাশ্বেতা রূপ। কাদম্বরীর মহাশ্বেতা ধবধবে ফর্সা, অপালা কালো, কিন্তু গুণী রসিক শিল্পী মানুষ ভাবগ্রাহী হন। সে দেখতে পাচ্ছে অপালা তার অজস্র ঢেউ খেলানো চুল আলুলায়িত করে শুভ্র বেশে হাতে বীণা নিয়ে এক অতীন্দ্রিয় লোকগ্রাহ্য অপরূপ গান গাইছে। তার চোখ টলটল করছে। অথচ অপালার ছিল বিবাহ বেশ। চুল তার চিত্রবিচিত্র কবরীতে বদ্ধ, মুখে আলপনা, কত অলংকার, হাতে উপহারের বাক্স। সোহম উঠে চালিয়ে দিল বড়ে গোলামের বাগেশ্রী, যা আবারও কোনো ঘরোয়া অনুষ্ঠান থেকেই টেপ করা। গান শুনতে না পেলে তার ঘুম আসবে না এই শীতার্ত চাঁদনি রাতে। বনমালী টের পাবে। সে চুপি চুপি গিয়ে কর্তাবাবুকে, অর্থাৎ বাবাকে তুলবে। এই বয়সে একটা মানসিক ঝড় তাঁর ওপর দিয়ে চলে যাবার পর তিনি আবারও ছোট ছেলের জন্য ঘুমোতে পারবেন না, এ হয় না। সোহম তাহলে অন্তত অত্যন্ত লজ্জা পাবে, কষ্ট পাবে। খুব নিচু স্বরে চালিয়েছে সে টেপ। শুনতে শুনতে চোখ ঢুলে আসে। চেতনার মধ্যে কোথাও মিশে যেতে থাকে বাগেশ্রীর প্রাণ নিংড়ানো পকর, অপালার মুখের স্বাদ আর চুলের গন্ধ, অপুর বরের মুখ এবং ঘুম, কিরকম ছেঁড়া ছেঁড়া অথচ আবিষ্ট মধুর ঘুম, যা সে কোনো কালেই ঘুমায়নি। ঘুমের মধ্যে অপালা এবং দরবারি কানারা তাকে সম্পূর্ণ অধিকার করে রাখে। কোনো স্পষ্ট রূপ, সঙ্গ বা সুর নয়, শুধু একটা ভাব। সে অপালার আপূর্যমান দরবারি কানারার মধ্যে নিজের আত্মার সূক্ষ্ম অচল প্রতিষ্ঠ সঙ্গীতাঙ্গকে প্রবিষ্ট করে দেয়। এক অদ্ভুত ছেদহীন জ্যোতিহীন গান্ধর্বী রমণের অবর্ণনীয় উল্লাস তাকে রাতভর ঘুমভর আবিষ্ট করে রাখে। পরদিন খুব ভোর বেলায় তার ঘুম ভাঙল। সে চটপট করে তার প্রাতকৃত্য ও সাজ পোশাক করে নিল। বনমালী বেচারি অঘরে ঘুমোচ্ছিল, তাকে সে ডেকে তুলল। বলল, আমি একটু মর্নিং ওয়াকে বেরোচ্ছি বনমালী, বাবাকে বলে দিস। বনমালী সন্ত্রস্ত হয়ে বলল, সে কি খোকাবাবু, তোমার শরীর দুর্বল, একা একা আমি সঙ্গে যাই? কি মুশকিল, আমি ইচ্ছে মতো ঘুরবো, তুই ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখিস, বেশ কিছু গোলাপ আর অ্যাস্টার রাখিস তোরে ঘরে। শেষ কথাগুলো সে বনমালীকে নিশ্চিন্ত করার জন্য বলল। তবে কিছু খাও, আমি নিয়ে আসি। না, কালকে প্রচুর নেমন্তন্ন খাওয়া হয়েছে, সকালটা কিছু খাবো না, ভাবিস না। সোহম আর দেরি করল না। তার গায়ে একটা কাশ্মীরি শাল। সে পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের দিকে চলল। ভোরবেলায় কলকাতার দক্ষিণ থেকে উত্তর দিকে হাঁটতে ভালো লাগে, বিশেষ করে ওপরের দিকে দৃষ্টি রাখলে। কিভাবে আকাশ প্রকাশিত হচ্ছে, কিভাবে সূর্য নিজেকে ছড়াচ্ছে। কিন্তু আশপাশের দিকে নজর করলেই মুশকিল। গড়গড় শব্দ করে দোকানপাটের ঝাঁপ ওপরে উঠছে, ময়লা সংগ্রহ করতে করতে ময়লার গাড়ি চলেছে। ছোট বড় অনেক বয়সী রাস্তার ধারে প্রাতকৃত্য করতে বসে গেছে। সুতরাং পুরো রাস্তাটা হাঁটবার সংকল্প বেশিক্ষণ রইল না। সে একটা ট্রামে উঠে পড়ল। একদম খালি, শুধু সে, কন্ডাক্টর আর চালক। এই নির্জনতা, একলা থাকা, একলা একলা এই গতি, সমস্তটাই সোহম উপভোগ করতে লাগলো এত তীব্র এবং গভীরভাবে, যেন সে আগে কখনো ভোরবেলা ওঠেনি, ট্রামে চড়েনি, ট্রামের ডিং ডিং ঘন্টি শোনেনি, দেখেনি কিভাবে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত কাতুরে অঘ্রাণের সূর্য ইতস্তত করতে করতে মুখ বাড়ায়। ভেতর থেকে এসরাজের আওয়াজ আসছে। কড়া নাড়ার শব্দে ভৈরবী বন্ধ হয়ে যায়। দরজা খুলেই
একেবারে সন্ত্রস্ত হয়ে ওঠেন রামেশ্বর ঠাকুর। সোহম হঠাৎ তাকে সেই চৌকাঠের ওপরেই প্রণাম করে উঠে দাঁড়ায়, নম্র গলায় বলে, মাস্টারমশাই ভালো আছেন? আপনাকে বড্ড ভাবিয়েছি না? রামেশ্বর হঠাৎ দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে ধরেন সোহমকে। দুজনে লম্বায় সমান, খালি একজন বয়স্ক, অন্যজন সদ্য যুবক। তিনি বলেন, ভেতরে এসো সোহম। আজ যেটা বাজাচ্ছিল মেসরাজে সেটা আনন্দ ভৈরবী। ভৈরবী বাজাতে বাজাতে এই সুরটা এসে গেল। নোটেশন করে নিয়েছি, দিবারাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি হঠাৎ অপ্রত্যাশিতভাবে এইরকম কিছু দেন। সোহম বলল, আপনার কাছে আমার অনেক অপরাধ, ক্ষমা করুন। মাস্টারমশাই ব্যস্ত হয়ে বললেন, এই দেখো, অসুস্থ অবস্থায় কি করেছো না করেছো ওসব ছেড়ে দাও, দোষ করনি যে মাপ করব। সোহম অবাক হয়ে তাঁর দিকে তাকালো, একটু ইতস্তত করে বলল, মিতুল মিতুল কেমন আছে মাস্টারমশাই? ভালো আছে, সেলাই কেটে দিয়েছে, আস্তে আস্তে দাগটা মিলতে থাকবে, তবে পুরোপুরি মিলবে না। মাস্টারমশাই, আমি আমি কিভাবে, মানে আপনি যদি বলেন আমি এক্ষুনি মিতুলকে বিয়ে করতে রাজি আছি। র্যাশলি কিছু করো না সোহম, মিতুল তো একটা বাচ্চা মেয়ে, একেবারেই তৈরি হয়নি। তোমাকেও এখনো অনেক ওপরে উঠতে হবে, ওসব চিন্তা এখন ছাড়ো। মিতুলের কাছ থেকে আমি সব শুনেছি, ও নিজেও খুব অন্যায় করেছে। আসলে ও বোধহয় তোমার সম্পর্কে কিছু উল্টোপাল্টা কথা শুনেছিল এবং সেগুলোকে সত্যি বলে ভেবে নিয়েছিল। এসব তোমাদের বয়সে হয়ে থাকে। যাকগে ওসব কথা, তুমি ওপরে চলো। মিতুল কিন্তু নেই, সে অপালার বাসর যাচ্ছে। বিকেলবেলা বরকন্যা বিদায় হলে তবে আসবে। মিতুল নেই শুনে সোহমের বুকের ভেতর থেকে যেন একটা ভার নেমে গেল। সে বলল, এখানেই তো বেশ আছি, ওপরে কেন? আসলে রামেশ্বর ওপরে যাবার কথাটা বলেছিলেন একটা আবেগের মাথায়, সম্ভবত সোহমকে বোঝাতে যে তার এখানে ঠিক আগেকার মতোই অবারিত দ্বার। নয়তো তারা সাধারণত নিচের ঘরেই শেখে। খালি নিচু ক্লাসের ছাত্রছাত্রী এক গাদা এসে গেলে রামেশ্বর তাদের একটা দুটো পাল্টা সারতে দিয়ে সোহম, অপালা, দীপালি এদের ওপরে নিয়ে যান। এদের মতো ছাত্রছাত্রী তাঁর আর নেই। একটু ইতস্তত করে সোহম বলল, মাস্টারমশাই, মিতুলের চিকিৎসার খরচটা আমি, তাছাড়া। রামেশ্বর তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার বাবা দিতে চেয়েছিলেন, এমন কিছু হয়নি, আমি সামলে নিতে পেরেছি বাবা, তুমি ভেবো না। তোমাকে সোজাসুজি একটা প্রশ্ন করছি, জবাব দেবে? বলুন। সোহম মুখ নিচু করেই বলল, তুমি কি মিতুলকে ভালোবাসো? বিয়ে করার কথা তুললে তো, তাই বলছি। সোহম খুব আশ্চর্য হয়ে শুনল, সে বলছে, না, আমার অবিমৃষ্যকারিতার জন্য মিতুলের যে ক্ষতি হয়েছে তার জন্য আমি মিতুলকে বিয়ে করতে রাজি, এক্ষুনি। তাকে সুখী করারও প্রাণপণ চেষ্টা আমি করব। মাস্টারমশাই স্নিগ্ধ গলায় বললেন, সোহম, তুমি যে এতটা ভেবেছ, এতেই যা ক্ষতি তার পূরণ হয়ে গেছে। তোমার যা ক্ষতি হয়েছে তারও তো পূরণ করতে পারেনি বাবা, কিন্তু আর কারো হাত দিয়ে ঈশ্বর তা করিয়েছেন। মিতুলকে বিয়ে করার সংকল্প এখন থেকে তোমাকে করতে হবে না। শোনো, নাজনীন বেগম একটা স্কলারশিপ দেন প্রতি বছর, সারা ভারতের কিছু কিছু ছেলে মেয়ে তার লখনৌয়ের বাড়িতে গিয়ে তালিম নেয়। তিনি চেয়েছিলেন অপালাকে, সুরলোকের ফাংশনে তিনি সবার অলক্ষ্যে উপস্থিত ছিলেন। সে সময়টা চন্দ্রকান্তজির অতিথি হয়েছিলেন তো। যাই হোক, অপালা মার জীবনে সে সৌভাগ্য হলো না। তুমি যদি চাও তো ওকে বলে আমি অপুর জায়গায় তোমার যাওয়ার ব্যবস্থা করি। তোমার গানও ওর খুব ভালো লেগেছে। বলো, রাজি আছো তো? তবে বুঝতেই পারছো, উনি প্রধানত ঠুংরিরই তালিম দেবেন, বেনারসের চিজ। সোহম বলল, আমি যাব মাস্টারমশাই। কলকাতা আমার একটুও ভালো লাগছে না, কিন্তু সেখানকার আবহাওয়া কিরকম এটা আমার জানা দরকার। বাবা বোধহয় খুব আপত্তি করবেন। সেক্ষেত্রে যেও না, কিন্তু নাজনীনের ওখানে শুধু গান বাজনা ছাড়া আর কিচ্ছু হয় না। তিনি নিজেও 60-এর ওপরে গেছেন। আমি তো বলি তিনি এখন সাধিকা। প্রত্যেক স্টুডেন্টের আলাদা ঘর, আলাদা যন্ত্র। হিন্দু হলে হিন্দু বামুনের রান্না। উনি ছাত্রছাত্রীদের লেভেল বুঝে, তার আসল প্রতিভা কোন দিকে বুঝে তালিম দেন। এদিক থেকে অসম্ভব ক্ষমতা ধরেন। বিশাল বিশাল বাগান, চত্বর আছে ওর প্রাসাদে, ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। আর সবচেয়ে বড় কথা, ভারতের সব বড় বড় ওস্তাদদের গান বাজনা নাচ দেখতে শুনতে পাবে। নাজনীনের এমন ইনফ্লুয়েন্স যে ইচ্ছে করলে
উনি তোমার ক্ষমতার ধরন বুঝে অন্য কারো কাছেও ট্রান্সফার করে দিতে পারেন। কিছুদিনের জন্য কিছু চিজ শিখিয়ে দিতে পারেন। সোহম বলল, আগে বাবাকে জিজ্ঞেস করি। আগে সে বাবার এত বাধ্য ছেলে ছিল না, কিন্তু তার সাম্প্রতিক অসুস্থতার পর সে বাবার খুব কাছাকাছি এসে পড়েছে। বাবার ভেতরকার ব্যগ্র ভালোবাসার স্বাদ পেয়েছে। তার অসুখের আগে তাদের বাড়িটা ছিল খুব সুন্দরভাবে পরিচালিত একটি হোটেলের মতো। সবার উপরে ম্যানেজার তার বাবা, কিন্তু কারুর সঙ্গে কারুর তেমন যোগাযোগ ছিল না। ভালোবাসার অভাব বা উদাসীনতা এর কারণ নয়, এর কারণ তথাকথিত আভিজাত্য কিছুটা, আর কিছুটা প্রাত্যহিকতার নির্বেদ। কিন্তু তার অস্বাভাবিক অসুখে আভিজাত্যের সেই আপাত উদাসীনতার নির্মুখটা খান খান হয়ে ভেঙে গেছে। বৌদিরা, বিশেষত মেজ বৌদি, দুপুরে তাকে কাছে বসিয়ে খাওয়ায়, রাত্রিরে সকলে একসঙ্গে টেবিলে বসে। সবচেয়ে পরিবর্তন হয়েছে বাবার। তাঁর অফিস ঘর নিচেই। আজকাল যে কোনো ছুতোয় তিনি হঠাৎ হঠাৎ ওপরে উঠে আসেন। খোকন, খোকন। কি বাবা? সে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। না, মানে ওই বনমালীকে একটু দরকার ছিল। তুমি কি করছিলে? পড়ছিলুম বাবা। পড়ছিলে? আরে ঠিক আছে, বনমালীকে আমি খুঁজে নিচ্ছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। সোহম বুঝতে পারে বনমালীকে বাবার মোটেই দরকার নেই। তিনি ছল করে সোহমের মুখটা দেখে গেলেন। ছোট ছেলের প্রকৃতিস্থ মুখ, যা তিনি হারাতে বসেছিলেন। তার হৃদয়ের ভেতরটা বাবার জন্য দ্রবীভূত হয়ে যায়। দুদিন পর বাবার কাছে কথাটা পারল সে। রামেশ্বরের নাম করল না। স্কলারশিপটার কথা যেন সে অন্য কোনো উৎস থেকে শুনেছে, তেমনি একটা ভাব করল। বাবার মুখটা ভারী হয়ে গেল। বললেন, তোমার এবার MA ফাইনাল ইয়ার। বাবা, আমি পরীক্ষাটা ঠিক সময় মতো দিয়ে যাব। ওটা তো একটা হোস্টেলের মতো, প্রত্যেকের নিজস্ব ঘর টর আছে। কিন্তু কে বেগম? স্ত্রীলোক, গায়িকা, সে খোকন। আমি বাবা, ওর বয়স 60 বছর হয়ে গেছে। মাস্টারমশাইয়ের চেয়েও বড়। সাধিকা গোছের গায়িকা, মধ্যপ্রদেশের কোনো এস্টেটের মহারানী, খুব ভালো লোক। চেঞ্জ তোমার পক্ষে ভালো, ডাক্তারও সে কথা বলেছেন, কিন্তু একলা তোমাকে ওই গান বাজনার ওয়ার্ল্ডে চলে যেতে দিতে আমার মন চাইছে না খোকন। বাবা, তোমার কথা মতো আমি MA করব, কথা দিচ্ছি, কিন্তু গান ছাড়া আমার সত্যি কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমি শুধু গান করব, গান শিখব, একেবারে ডিভোটেড হয়ে। তোমার কোনো ভয় নেই। প্রতাপবাবু বললেন, ঠিক আছে, আমাকে একটু ডাক্তারের পরামর্শ নিতে দাও। অপালা যে সন্ধেবেলায় শাঁখে দীর্ঘতম ফুঁ পেড়ে পাড়া প্রতিবেশীর বিস্ময় উদ্রেক করে মাথায় আধ ঘোমটা দিয়ে শাশুড়ি আর পিস শাশুড়ির সঙ্গে সেদিন বিকেলবেলার জলখাবার 40টা মটরশুটির কচুরি তৈরি করছিল, সেই দিন দুন এক্সপ্রেসে সোহম লখনৌ রওনা হয়ে গেল। পিসিমা বললেন, বৌমা, 2 রকমের পুর হবে, একটা ঝুরো ঝুরো আর একটা মাখো মাখো থসথসে। ঝুরো পুরটায় জিরে ভাজার গুঁড়ো দিও, তোমার শ্বশুর ওই রকম ভালোবাসেন। সোহম তার তানপুরার বাক্সটাকে সিটের তলায় রেখে স্বস্তি পাচ্ছিল না। সামনের ভদ্রলোক আলাপ করবার চেষ্টায় বললেন, কি আছে ওতে? সেতার? ফার্স্ট ক্লাস কুপে, শুধু 2জন যাত্রী। সোহম বলল, না, তানপুরা। আপনি গাইয়ে নাকি? কি নাম বলুন তো? কনফারেন্সে যাচ্ছেন না রেডিও প্রোগ্রাম? একটু একটু গাই, নাম বললে চিনবেন না। লখনৌ যাচ্ছি একটু কাজে। পিসিমা বললেন, বাকি পুরটা শুধু আদা মৌরির হবে, ওটা বাকি সবার। ময়দাতে একটু লেবুর রস দাও মা, মচমচে হবে। শিখে নাও, শিখতে তো হবেই। গেরস্থ ঘরের বউ যখন, ময়ান ছাড়াও একটু পাতিলেবুর রস দিতে হয়। ভদ্রলোক সুটকেসের গায়ে লেখা নামটা পড়ে বললেন, সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী কেমন চেনা চেনা মনে হচ্ছে। কিছু মনে করবেন না, আপনি আমার চেয়ে অনেক ছোট। আমি যাচ্ছি দেরাদুন, কর্মস্থল। নিজের দেশের লোক, ভাষা, গান সব ছেড়েই থাকতে হয়। একটু বেশি কথা বলি। সোহম বলল, তাতে কি হয়েছে, আপনি কথা বলুন না। গান যখন করেন তখন যাত্রাপথে শুনতে পাবো নিশ্চয়ই। সোহম জানলার কাঁচটা টেনে নামিয়ে দিল। বড্ড হাওয়া আসছে। তার গলায় একটা সুদৃশ্য কাশ্মীরি কমফর্টার। সে হঠাৎ বিনা ভূমিকায় গেয়ে উঠল, যে যাতনা যতনে আমার মনে মনে মন জানে, পাছে লোকে হাসে শুনে
আমি লাজে প্রকাশ করিনে। শাশুড়ি বললেন, এইবার ঘিয়ে ধোয়া উঠেছে, ছাড়ো কচুরিগুলো এক এক করে ছাড়ো, অভ্যেস আছে তো আজ থেকে। হ্যাঁ, এই তো বেশ ফুলেছে। ভদ্রলোক বললেন, আমার নাম বিশ্বরূপ দে, মিলিটারি অ্যাকাউন্টসে আছি, আপাতত দেরাদুন। গান শুনতে চেয়ে এমন গান শুনতে পাবো আমি স্বপ্নেও আশা করিনি। ক্লাসিক্যাল বেশ আছে গলার। আমারও এককালে শখটক ছিল। সোহমের এখন মুড এসে গেছে, সে হাতে তাল দিয়েই গাইতে লাগলো, কানহারে নন্দ নন্দন পরম নিরঞ্জন হে দুঃখ ভঞ্জন। রাগ কেদারা, তিন তাল। ভদ্রলোক মুগ্ধ হয়ে শুনতে লাগলেন। খেতে খেতে শ্বশুরমশাই বললেন, কচুরিগুলো ফুলেছে বটে, কিন্তু তেমন কামড় হয়নি। শাশুড়ি বললেন, ছেলে মানুষ নতুন শিখছে, ওই যে পাতে দিতে পেরেছে এই ঢের। তোমাদের বাড়ি বগ্গে অভ্যেস কি হলো জানো? বসতে পেলে শুতে চাও,